পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। এই ঝড় বৃষ্টির মধ্যে তুই আসলি কখন? এই মাতারি, ঝড় এখনো আছে? বাহিরে বের হ, ফক ফকার রোদ উঠছে। আজীবন কি বাহিরে দাঁড় করিয়ে রাখবি? দাঁড়া, আইতাছি। পাখি এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতেই ছুটল। অশান্ত হাতে দ্রুত দরজা খোল। বাসার সবাই কি ঘুমায়? বৃষ্টি পাইয়া সবাই ঘুমাইতাছে। ইচ্ছে ব্যাগ রেখে বৈঠকখানায় পা ঝুড়িয়ে বসলো। বিজ্ঞ লোকের মতন বলল, না ভাই, পাঠাইলো তোরে ধরে বেঁধে নিয়ে আসতে। উনি বলল আর তুই নাচতে নাচতে নিতে চলে আসলি। আমি একবার বলেছি, 1000বারও বলবো। দরকার পড়লে খাতা কলমেও লিখে দিব। আমি ওই কোচিং সেন্টারে যাব না, যাব না, যাব না। কিভাবে মারটা না মারলো ওই দিন, দেখলি? থাক, যেন কষ্ট পাইস না, জানিস তো উনি অমনি। ওনার হয়ে খবরদার দালালি করবি না। মানিক রহমান গেঞ্জি পড়তে পড়তে পাখিকে গলা ছেড়ে জিজ্ঞেস করেন, কি আইসি রে মা? আমি খালু জানিয়েছে পাখিরে কোচিং সেন্টারে নিতে আসছি। ও বলতেছে আর নাকি যাইবে না। আব্বাকে বলতে গেলি কেন? উনি তোর গার্জিয়ান, ওনাকে জানানোটা দরকার। মানিক রহমান এসে পাখির পাশে বসলেন। পাখির মাথাটা তার বুকে হেলিয়ে রাখলেন। পাখি আরাম পেয়ে নিতেই গেল। আবার বুকে চোখ বন্ধ করে মাথাটা লাগিয়ে রাখলো। মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে মানিক মৃধা সুধান, হাতে কি বেশি লেগেছে মা? তুমি জানলা কেমনে? নওয়াফ বলছে আমায়, ক্ষমাও চাইলো, বলল তোকে আজ পাঠিয়ে দিতে। না 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 আব্বা, আমি যাব না। মারে, লেখাপড়া করতে গেলে একটু লাঠি পিটান খাইতেই হয়, না হলে জীবনে শিখবি কি করে? জীবনে চলতে গেলে বহুত বার হোঁচট খেয়ে পড়ে যাবি, তাই বলি কি তুই থেমে যাবি? চলবি না। লেখাপড়া ঠিক তেমন চল, আমি আজ ধরে দিয়ে আসমু। পাখি আর না করতে পারলো না। তবে তার মনটা ভীষণ খারাপ। ও চাইছিল না নওয়াফের সঙ্গে তার আর দেখা হোক। এমনিতেই ওই দিন পর থেকে ওই লোকটার মুখও দেখতে ইচ্ছে মন চাচ্ছে না। তবু কিছু করার নেই, তার আব্বার কথা শুনতে হবে। কত ভালোবাসে তার আব্বা তাকে। ওনার বড় ইচ্ছে সে ব্যারিস্টার হবে, অথচ তার যা হাল, ব্যারিস্টার কেন, ইন্টার পর্যন্ত টেনে যাওয়াই কষ্টসাধ্য। ক্লাসে তখন আবুল স্যার ছিল। মানিক মৃধাকে দেখে সালাম দিলেন। পাখি গিয়ে বেঞ্চে বসলো। পাশেই ইচ্ছে বসেছে। আজ ইংলিশ ক্লাস আবুল স্যার নিচ্ছে দেখে পাখি বড্ড অবাকই হলো। আজ বৃহস্পতিবার। মুস্কান সপ্তাহে 2 দিন ছুটি পায়। বরিশাল থেকে প্রতি বৃহস্পতিবার সে বিকেল বিকেল চলে আসে বাসায়। আজ ক্লাস না করে সকাল সকাল চলে আসলো। গত রাতে নওয়াফকে দাওয়াত করেছিল সে নিজ হাতে গরুর মাংস রান্না করে খাওয়াবে বলে। বেশ মজার মজার রান্না করতে পারে সে। মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট। যেমন সুন্দর তেমনি তার অঙ্গভঙ্গি ডাক্তারি পড়ছে। বেশ মেধাবী, চাল চলনেও উঁচু ধরনের। পাখিকে অনেক পছন্দ করে ইচ্ছে। আর ওর ভেতরে সে কখনো তফাৎ করে না। কখনো মনেই করেনি পাখি তার আপন বোন না খালাতো বোন। আর পাখি তার কাছে মুস্কান মানেই আজ তো একটা আদরের বস্তু। মুস্কানকে তার অনেক ভালো লাগে, পুরো নোভা ম্যাডামের মতন। দুজনই আপন চাচাতো বোন, আবার দুজনে উচ্চ শিক্ষায় শিক্ষিত। ব্যবহার আচরণ সবই সুন্দর। আজ পাখিরও দাওয়াত ছিল। স্কুল থেকে সোজা সে ইচ্ছের সঙ্গে চলে এসেছে। গোসল করে মুস্কানে জর্জেট লাল কালো রঙের সংমিশ্রণে একটি 3 পিস পরে নিল। ইচ্ছের মাপ ওর গায়ে লাগে না। ইচ্ছে ওর চেয়ে যথেষ্ট শুকনো। আবার তার উপর দিয়ে মুস্কান লম্বা, একটু মোটাও, তবুও পাখির শরীরে আসে। তবে একটু ঢোলা ঢালা লম্বা হয় আর কি। পাখি জানতো না আজ নওয়াব ভাইও এখানেই থাকবে। খাবার টেবিলে দেখলো লোকটাকে। ওর পাশে চেয়ারে পেতে বসলো। ওর দিকে ফিরেও তাকালো না পর্যন্ত, যেন ওকে চেনি না। এসব আজব প্রাণী এখনো বাংলাদেশে আছে। ওনাকে না দেখলে পাখি বুঝতেই পারত না। চেয়ারে বসার সময় লোকটা শীতল পায়ের স্পর্শ ওর পায়ে পড়েছে। সেই মুহূর্তে ওর পুরো শরীর যেন বিদ্যুতের মতন ঝটকায় বয়ে গেল। বর্তমানে এত অদ্ভুত অদ্ভুত অনুভূতির ভেতরে দেখা দিচ্ছে যা আগে কখনো এদের সাথে ওর পরিচিত ছিল না। মুস্কান হেসে পাখির পাশে বসল। প্লেট টেনে ইলিশ মাছের বড় এক পিস সাজিয়ে দিল। তোর ইলিশ মাছ পছন্দ বলে আমি নিখিল ভাইরে দিয়ে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে এনেছি।
মন ভরে খাবি কিন্তু, খবরদার নষ্ট করবি না। আর বাড়ি ফেরার সময় মুক্তির জন্য খাবার নিয়ে যাস। আর হ্যাঁ, স্বাধীন আসলো না কেন? ওর কি লজ্জা করে আসতে? না, ও সন্ধ্যায় আসবে বললো। গরুর মাংসের বাটি মুস্কান নওয়াফের পাশে রাখলো। নওয়াব ভাই, গরুর মাংস কেবলমাত্র আমি আপনার জন্যই আনিয়েছি, আপনি পেট ভরে খাবেন কিন্তু। পাখির জন্য ইলিশ মাছ রান্না করেছিস, নাফের জন্য গরুর মাংস রান্না করেছিস, তাহলে আমি আর ইচ্ছে কে? এই বাড়ির ভাড়াটিয়া? ওরা মেহমান ভাইয়া। নওয়াব গরুর মাংস এক পিস মুখে নিয়ে বলল, বরাবরের মতন চমৎকার রেঁধেছিস। খুশিতে মুস্কানের মন আবেগপ্রবণ হয়ে উঠল। এই লোকটাকে খাওয়াতে পারলে মনটা শান্ত হয়, আত্মা তৃপ্তি পায়। সে ছোট্টবেলা থেকে তার পরিচয় সম্পর্কে আপন চাচাতো ভাই চোখের সামনে দেখতে দেখতে একসময় ভালোবাসার মানুষ হয়ে ওঠেন। দীর্ঘ 7টা বছর লোকটাকে ভালোবেসে আসছে, অথচ কত ডাক্তার ইঞ্জিনিয়ার ছেড়ে আসলো সবাইকে ইগনোর করে কেবলমাত্র তার জন্য। এবার ডাক্তারি পড়া শেষ হলে সে বলবে তার মনের কথা ওনাকে। এত সুন্দর, সে শিক্ষিত বটে, তবে রান্নাও ভালো জানে। আর কি চাই? একজন গুণমতী বউ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই তার ভেতরে আছে। নিশ্চয়ই নওয়াব ভাই না বলবে না তাকে। এরপরে লোকটার সঙ্গে তার বিয়ে হবে ভাবতে লজ্জা লাগছে। নওয়াব হাড্ডি চুষতে চুষতে শুধালো, তুই বসছিস না কেন? নওয়াফের অতটুকু কেয়ার কিশোরী মন জুড়ে বসন্তের প্রজাপতি উড়ায়, উল্লাসিত পুষ্পের পাপড়ির ঝরায়। কতভাবে তার জন্য ইস, এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। ভেতরে অনুভূতি চেপে গিয়ে লাজুক হেসে বলল, বসবো এখনই, গরুর মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু গরম করেই বসে পড়বো। নওয়াব সাথে সাথেই করলো না। খাওয়া যথেষ্ট মনোযোগী হলো। ইচ্ছেরও নিখিলের খাওয়া শেষ। ওরা হাত ধুতে গেল। পাখি একটি হাড্ডি কামড়াকামড়ি যুদ্ধে নেমেছিল, শেষে যুদ্ধে পরাজিত হয়ে বেচারি শখের হাড্ডি প্লেটে রেখেই চলল হাত ধুতে। ও যেতে নফ ছো মেরে হাড্ডিটা হাতেই তুলে নিল, নিখুঁত চোখে খুঁজে খুঁজে। পাখি যেখানে যেখানে কামড় বসিয়েছিল সেখানে সেখানে ও তৃপ্তি নিয়ে চুষে চুষে কামড়িয়ে খাচ্ছে। এই দৃশ্যটি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কান দেখলো। ওর হাত পা কাঁপছে, শরীর অসাড় হয়ে আসলো। অবরুদ্ধ গলা যেন কেউ শক্ত হাতে চেপে ধরল। কোনো রকম শব্দ উচ্চারণ করতেই পারছে না। বুকটা তৎক্ষণাৎ অজানা ভয় আতঙ্কে মুচড়ে উঠল। হঠাৎ হাত থেকে কাচের বাটি নিচে শব্দ করে পড়ে গেল। নওয়াব শব্দের উৎস পেয়ে পিছু ঘুরে দেখলো কাচের বাটি ভেঙে মুস্কানের পায়ের উপর পড়েছে। পা কেটে রক্ত বের হচ্ছে, অথচ মেয়েটা নিরুত্তর, নির্বাক, টুটাও শব্দ করলো না। কেউ যেন ওর মুখের ভাষা কেড়ে নিয়েছে। এমন কেয়ারলেস কবে হলো এই মেয়েটা? সরু চোখে একবার ওর মতিগতি দেখে হাড্ডি রেখে দ্রুত ওর নিকটেই গেল। তার আগে এই মেয়েটা দাঁড়ান্ত অবস্থা থেকে ধপ করে মেঝেতে বসে পড়ল। না পুরোটাই হতভম্ব হয়ে রইল। চট করে এটো হাত নিয়ে ওকে দ্রুত পাজা কোলে করে বিছানায় নিয়ে শুয়ে দিল। শখের পুরুষের এতটুকু স্পর্শ ও নিকট স্বর্গের মতন লাগলো। দু চোখ বেয়ে তার নুনা জল গড়ালো। ততক্ষণে ইচ্ছে নিখিল এসে হাজির। ওদের পেছন পেছন পাখিও এলো। আল্লাহ, এত রক্ত! মুস্কান আপু, তোমার পা কাটলো কেমনে? মুস্কান মুখ ফিরে নিল আচমকা। ওর মনে পাখির জন্য বিরক্তি প্রকাশ পেল। অথচ এই মেয়েটাকে এক সময় সে কত আদর করত, নিজ হাতে খাইয়ে দিত, মাঝে মধ্যে সাজিয়েও দিত। কিন্তু আজ তার প্রচন্ড অসহ্য লাগছে, সহ্য হচ্ছে না। অথচ মেয়েটা তো নির্দোষ, তবুও মনটাকে বোঝাতে ব্যর্থ হচ্ছে তার প্রিয় ব্যক্তিটিকে যে কেড়ে নিল। নিখিল ধমকালো। নওয়াব ওকে সরিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে মুস্কানের পায়ের কাছে বসলো। স্যাবলনের তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। ইচ্ছেকে বলল, যা ভাত নিয়ে আয়। ইচ্ছে ভাত এনে নওয়াফের হাতে দিল। সকলকে বলল, তোরা গিয়ে রেস্ট কর, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছে আর নিখিল চলে গেল। রয়ে গেল পাখি। সে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। নওয়াব ওকে ছোটখাটো ধমক মারল। তোকে কি নতুন করে বলতে হবে? পাখি দ্রুত রুম থেকে বের হচ্ছিল। অসাবধানতায় অমনি দরজার কপাটের সঙ্গে বিশাল আকারে নাকে একটি বাড়ি খেয়ে মুহূর্তের মধ্যখানে গগন চুম্বি আর্তনাদ করে উঠল। নওয়াব ধমক দিল। নওয়াবকে ছুটে আসতে দেখে পাখি দ্রুত ছুটে পালালো। নওয়াব হতবিহ্বলতায় বিমুট। ও কেবল মেয়েটা ব্যথা পেল নাকি দেখতেই গেল, আর বোকাটা ভেবেছে ওকে ধরে মারবে। হায় রে পাখি, এখনো বুঝলি না আমায়? আর কবে বুঝবি? আমায় বুঝতে হলে যে তোকে 1 যুগ পার হতে হবে। নওয়াব
ভাত মেখে পুরো ভাত মুস্কানকেই খাইয়ে দিল। মুখ মুছিয়ে বলল, এখন রেস্ট নে। নওয়াব ভাই, দাঁড়া, প্লেট রেখে আসছি। ঠিক 1 মিনিট পর উনি ফিরে আসলেন, বসলেন ওর পায়ের কাছে। বল। আমায় কুরবানি কেন করলেন? শখ করে কুরবানি হতে গেলি কেন? আপনি এত নিষ্ঠুর, চোখের ভাষাও বুঝলেন না। আমি তো ভাষা বিশেষজ্ঞ নই। একটু দয়া করুন, দীর্ঘ বছরের প্রাপ্তির পূর্ণতা দিন। তুই আমার ছোট বোন, তাই কিছু উপদেশ দিচ্ছি। ডাক্তারি পড়ছিস পর, এরপর একটা রাজপুত্র দেখে বিয়ে দিয়ে দিব, বেশ সুখী হবি। বেঈমান! নওয়াফের ধারালো অক্ষি যুগলে যেন অগ্নিঝরা বৃষ্টি ঝরে। মুস্কানের বুকটা সহসা কেঁপে উঠে এসে হুহু করে কেঁদে দেয়। আজ আপনাকে বড্ড অপরিচিত লাগছে। ঘুমা। সব ঘুম তো চুষে নিয়েছেন। আর একটা অহেতুক কথা বললে থাপড়াবো তোকে। পাখি আপনার জীবনে না আসলে ঠিকই ভালোবাসতেন আমায়। আকস্মিক নওয়াফ আক্রমণ করে বসলো ওকে। নরম গলা দেশে শক্ত হাতের থাপায় চেপে ধরল। ওর নামও তোর মুখে উচ্চারণ করা পাপ। সেখানে ওর ক্ষতি করার কথা চিন্তা করলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মুস্কান হাসতে হাসতে কেঁদে ফেলল। আপনি ভারী অদ্ভুত। মরা মানুষকে মরার ভয় দেখাচ্ছেন? আমি তো মরেই গেছি। আপনি যখন পাখির ফেলে রাখা হাঁটিটা চুষে চুষে খাচ্ছিলেন, তখনই আমি মরে গেছি। নওয়াফ ওর গলা ছেড়ে উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো। ফিরে এসে মুস্কানের পাশে বসে মাথায় স্নেহ ভরা হাতটা রাখলো। সুতনু ছোটে বলল, আই এম সরি মুস্কান, তোকে আঘাত করতে চাইনি, বিশ্বাস কর। তুই তো আমার বোন ছিলি, মায়ের পেটের না হোস একই তো বংশ। তুই যেসব নিয়ে আমায় ভাবিস, এসব নিয়ে আমি কখনো কল্পনাও করিনি। এখানে পাখির কোনো দোষ নেই। ওই মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। ও তো জানেই না আমি ওকে পাগলের মতন ভালোবাসি। এছাড়া ও আমাকে দেখতেই পারে না, একদম পছন্দই করে না। সেই মেয়েটাকে দোষারোপ করে খারাপ আচরণ করিস না। ছোট মানুষ তো, মস্তিষ্ক গভীরভাবে প্রভাব ফেলবে। বলে যা সেসব। আসি। নওয়াফের পথচিহ্নের দিকে তাকিয়ে মুখ ঢেকে মুস্কান রুম কাঁপিয়ে হু হু করে কেঁদে উঠল। আজ আপনি কেন আমার হলেন না নওয়াব ভাই? দীর্ঘ 7 বছরের প্রণয় আমি কি করে ভুলবো? আজ কোচিং এ পাখি তাড়াতাড়ি এসেছে। ইচ্ছে আর ও গল্প করছিল, তখনই হঠাৎ তালুকদার বাড়িতে ভাঙচুর আওয়াজ পেল। মনে হলো কেউ ভারী জিনিসপত্র ভাঙছে। পাখি বাড়ত নিভু নিভু দৃষ্টিতে ওই বাড়ির দিকে তাকায়। দারোয়ান চাচার আতঙ্ক মুখটা এড়ায় না পাখির। পাখি ওনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভিতরে? এত শব্দ কিসের? দারোয়ান ভয়ার্ত চোখে মেন দরজার দিকে তাকিয়ে বলে, নওয়াব বাবাজির আর তার বাবার ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। তর্কাতর্কির এক পর্যায়ে উনি জিনিসপত্র ভাঙাভাঙি শুরু করলো। ও। নওয়াফের হাত কেটে রক্ত ঝরছে। খাবার টেবিলে ভয়াবহ লঙ্কা ঝঙ্কা কাণ্ড। কাচের প্লেট, ফুলদানি, গ্লাস ভেঙে গুড়ি গুড়ি হয়ে নিচে পড়ে আছে। তারপর অনায়াসে দাঁড়িয়ে নওয়াফ ওর বাবার মুখের উপর আঙুল তুলে শাসালো। মেজবান তালুকদার, খবরদার, আপনি আমার বিষয়ে নাক গলাতে আসবেন না। আমার রুচি খারাপ না ভালো সেটা আমি ভালো বুঝবো। সংসার তো আমি করব, আপনি না। তাহলে আমার লাইফের ডিসিশন নেয়ার আপনি কে? নওয়াব, তুমি ভুলে যাচ্ছ বোধহয় আমি কে। আমি তোমার জন্মদাতা পিতা হই। তোমার ব্যাপারে ডিসিশন নেওয়ার রাইট আমার কাছে আছে অবশ্যই। আর তুমি বেয়াদবের মতন আমার নাম নিয়ে কথা বলছো কেন? এটা কেমন ভদ্রতা? বাবা অন্তত বলো। বাবা? থু, তার হওয়ার যোগ্যতা আরও 3-4 বছর আগে আপনি হারিয়েছেন। সামান্য একজন চাষার মেয়ের জন্য তুমি আমাকে অপমান করছো? ও আপনার মতো অহংকারী লোকের কাছে সামান্যতম হতে পারে, কিন্তু আপনার সন্তানের কাছে ওর মূল্যায়ন হীরার চেয়েও দামি। নওয়াব, চিৎকার করবেন না মেজবান তালুকদার। তুমি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আপনি ভুলে যাচ্ছেন বোধহয় কার কারণে এখনও জীবিত আছেন। এই যে আমার সামনে বসে বসে চিৎকার করে কথা বলছেন না, কেবলমাত্র এই নওয়াফের জন্যই। যেদিন পৃথিবী থেকে নওয়াফের অক্সিজেন ফুরিয়ে যাবে না, কিংবা অস্তিত্ব মুছে যাবে, সেদিন মেজবান তালুকদার আপনার এক টুকরো মাংস লোকে খুঁজে পাবে না জানাজা পড়ানোর জন্য। চিন্তা করুন এবার আপনি কতটা নিকৃষ্ট কুৎসিত লোক। লোকে আপনাকে কতটা ঘৃণা করে। শত শত লোকে আপনার দেহটা খুঁজে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবে বলে।
আপনার পিছনে আপনারই অজান্তেই কত শত বডিগার্ড আছে, তাও আপনার অজানা। আমি আছি মানে আপনার নিরাপত্তা সুনিশ্চিত। আমি যেদিন থাকবো না সেদিন আপনার ধরনীর শেষ দিন হবে। আর হ্যাঁ, কথায় কথায় ওদের চাষা চাষা বলবেন না, ওদের একটা পরিচয় আছে, মনে রাখবেন। সে ভবিষ্যতে আপনার নিকট আত্মীয় হবে। অতঃপর মানুষকে মানুষ বলতে শিখুন। এতক্ষণ বাপ ছেলের ভেতর আওয়াজ কথা সকলের মাথার উপর দিয়ে গেল, তবে বুঝলো কিছুটা। কোনো এক মেয়েকে নিয়ে বাপ ছেলের ভেতর কঠিনতম ঝামেলা হচ্ছে। এটা সত্যি নওয়াফের মতন একটি ছেলে আছে বলেই মেজবান তালুকদারের গায়ে ফুলের টোকা দিতে লোকের কলিজা কাঁপে। চতুর্দিক দিয়ে প্রোটেকশন পাচ্ছে। ছায়া বৃক্ষের মতন নওয়াফ তার নিরাপত্তা নিশ্চিত করে। সেখানে ওনার রাগটা বেমানান। ওনার উপর হামলা হওয়ায় আগে নওয়াফ তার কলিজা কেড়ে নেয়, অথচ আজ তাকে অপমান করছে। নওয়াফ এটা মানতেই পারল না। রাগে ফুসফুস করে রক্তাক্ত কাটা হাত নিয়ে বড় বড় পা ফেলে মেন দরজার দিকে বেরিয়ে যাচ্ছিল। পেছন পেছন তার আম্মা ফাতিহা নূরও ছুটছিলেন। এই ছেলে আর ছেলের বাপ কোনোদিনও তাকে মূল্যায়ন করেনি। এই বাড়ির পুরুষের শাসনে চলে, ওইখানে নারীদের কথা বলাও যেন মানা, অথচ এই দুজন পুরুষকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। তারাই ওনাকে বারংবার কষ্ট দেয়। উনি হু হু করে কেঁদে দেন। নওয়াফকে মেন ডোর ধরতে বের হতে দেখে পাখি উকি মারা মাথাটা দ্রুত প্রাচীরের আড়ালে লুকিয়ে নিল। নওয়াফ খানিকটা হাঁটার ভেতরে দুপা পিছে ব্যাক করে আচমকা ঘাড় ঘুরিয়ে পাখির দিকে তাকায়। অমন রক্তাক্ত শৌচালো চোখ দেখে পাখির অন্তর আত্মা ধক করে কেঁপে ওঠে। ঝাঁঝালো কণ্ঠে শুধায় লোকটা, এখানে দাঁড়িয়ে কি করছিস? পাখি কোনো প্রকার উত্তর দেয় না। রক্তাক্ত হাতের দিকে ভয়াতুর চোখে তাকায় একবার। লোকটার এমন ভয়াবহ রূপ ও সচক্ষে কোনো দিনও দেখেনি, তাই ভয়ে আতঙ্কে মুখটা নীল হয়ে আসে। গলদেশ হতে বচন ধ্বনিও ছুটে না, হঠাৎ করেই ছুটে পালায়। দৌড়ানোর সঙ্গে কিশোরীর কোকড়া চুলের ঝুঁটিটাও নড়ে চড়ে উঠে। দেখতে তখন ভালোই লাগে। নওয়াফের রাগান্বিত হওয়া মনটা নিমিষে মধ্যে পানির মতন শীতল হয়ে এলো। সে বুঝল যতই রেগে থাকুক না, এই নারীর স্পর্শ এলে তার রাগ জলের মতন শীতল হয়ে যায়। নিদারুণ ঠোঁট চেপে কিঞ্চিত হাসেন। ঠোঁটের ভাঁজে বিড়বিড় করে তিনি, আমায় বুঝলি না রে মনচোরা পাখি, তুই বুঝলি না। দীর্ঘ রজনীশ জুড়ে বর্ষণ রাজ ভালোই তাণ্ডব লীলা চালিয়েছে। প্রত্যুষকালে তা ক্ষান্ত হয়। এটি সোমবারের সৌন্দর্যময় স্নিগ্ধতায় ভরা সুন্দর একটি সকাল। কুহু কুহু পাখির মন্ত্রমুগ্ধকর কুজন, শিরশির করে বহমান গা কাঁপানো উত্তরিয়ার হাওয়া, সতেজ বৃক্ষলতার রূপে ছটায়। আহা, একই মরি লাজে হায় হায়। পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতায় মুড়ে দু একটা অটো ভ্যান নীরবতা ভেঙে হরেন দেয়। বৃষ্টিতে ভালোই রাস্তাঘাট ফকফকা চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। ফসলের মাঠগুলিও স্নিগ্ধতায় ঘেরা। ভেজা মাটির গন্ধ মুড়ুতে মুড়ুতে নাসার অন্ধে। অনুমান সকাল 6:30 নাগাদ হবে। মর্নিং স্কুল করা হয়েছে। শীত অল্প স্বল্প লাগছে। উত্তরের হাওয়া আবার একটু বেশি। বৃক্ষলতা না যায়। এসএসসি পরীক্ষার সেন্টার বরাবর উদয়পুর মুসলিম হাই স্কুল হয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম নয়। সেই সকাল থেকে ছাত্রছাত্রী দল বেঁধে স্কুলে যায়। 7টায় ক্লাস, 9টায় ছুটি। 9টার পর আবার এইচএসসি পরীক্ষা যারা দিবে তারা দ্রুত ক্লাস দখল করে নেবে। 9:30টার ভেতরে সব হল ভর্তি থাকবে। সকাল সকাল মুক্তি পাখিকে ডেকে দিয়েছিল। বেচারি তখন ঘুমে কাদা, তৈলাক্ত চোখ মুখ ফোলা ফোলা। কোনো রকমে মুখ ধুয়ে স্কুল ব্যাগ নিয়ে ছুটল। ইচ্ছেদের বাড়ি এসে শুনলো ইচ্ছে স্কুল যাবে না। এই মেয়েটা হয়েছে অনেকটা ঘুম কাতুরে। পড়ে পড়ে বেলা 9টা পর্যন্ত ঘুমাবে। আলসাও পচে অনেকটা। তার মতো মন মর্জির মতন চলতে পারে, তার স্বাধীনতা আছে। আর ও যদি স্কুলে যাবে না বলতো, তাহলে নির্ঘাত ঝাড়ু নিয়ে ছুটে আসতো তার মা জননী। আহা, ভাগ্য করে একখান জনক জননী পেয়েছে। উঠতে বসতে মার পিঠে ভয় দেখায়, মাঝে মধ্যে তো খুন্তি নিয়েও ছুটে আসে। কি ভয়ঙ্কর মহিলা, বাপরে! অজ্ঞতা। সে বেরিয়ে পড়ে। ঠান্ডা হিমেল বাতাস শরীরে পশম পর্যন্ত নাড়িয়ে দেয়। এটার রাস্তাটুকু পেরিয়ে পিচ ঠাড়ায় রোডে উঠে পড়ে। দুই পাশে সবজি ক্ষেত, মাঝ বরাবর রাস্তা, হিম প্রবাহ হাওয়ায়
চতুর্দিকে শো শো করে বহে। উত্তরই জড়ালে মন্দ হতো না, গাটা উত্তাপ হতো। পুনরায় বাড়ির পথ ধরার বিকল্পতা নেই। স্লিপার পরে খরগোশের মতো হাঁটে সে। মৃদু হাওয়ায় শরীর শিশির অনুভূতি বাড়িয়ে তোলে। ঠান্ডা বাতাস যখন শরীরে লাগে, শরীরের লোম পর্যন্ত তখন কাঁটা দিয়ে দাঁড়িয়ে যায়। খানিকটা হাঁটার পর রাস্তার পাশে ছোট্টখাটো একটি মাঠ পড়ে, সবুজে ঘাসে ঘেরা। সেখানে নিখিল ভাই, আবুল স্যার, নওয়াব ভাই, তার চেলা অয়ন, রমিজ, সাফিন আরও অজানা অনেকগুলি ছেলে আছে যারা ফুটবল খেলতে ব্যস্ত। রোজ সকাল সকাল তারা ফুটবল খেলে। শীতের সকালে একটু বেশি খেলার আনাগোনা দেখা যায়। মাঝে মধ্যে স্কুল মাঠ, কলেজ মাঠও দখল করে খেলে থাকেন। এই প্রথম পাখি নওয়াব ভাইকে জার্সির সঙ্গে ছোট প্যান্ট পরে খেলতে দেখলো। ফর্সা পায়ের কালো লোমকৃতি গলি টান টান হয়ে দেহের অঙ্গের সঙ্গে নীতি আছে। সিক্স প্যাক বডি, অধিকাংশ পুস্ফুটন টি শার্ট, ভেদিয়া হাতের পেশিবহুল, মাংস নালী ফুলে ফেপে ওঠা অমন পুরুষালী দেহের কাঠামো ওর দৃষ্টিশক্তিকে মোহমায়ায় গ্রাস করে নেয়। কিশোরীর সত্তা স্থির হয়ে যায়। ওর বক্ষের অভ্যন্তরে আচমকা রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে আনে। নজর ঘুরিয়ে তৎপর থুতনি গলাদেশের সঙ্গে মিলিয়ে মিশে একাকার করে রাখে। আজকাল সে বজ্র বেহাইয়া হয়ে উঠেছে। এমন বেহাইয়াপনা কোনো কালেই ছিল না। এই লোকটার দিকে তাকিয়ে থাকে কেমন ছিল ফ্যাল ফ্যাল করে, অথচ লোকটার হাঁটুর বৈশিষ্ট্যে কত বড় তার! বয়সের ব্যবধান 10 থেকে 12 বছর তো হবেই। সেখানে ওনার দিকে তাকানোটাও পাপ। তবু নির্লজ্জ চোখ দুটি মাঝে মধ্যেই প্রকাশিতব্য সৌন্দর্যে মোহিত ও আকৃষ্ট হয়ে পড়ে। এভাবে চললে হবে না। এটা তার একটি ভয়ঙ্কর রোগ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বয়সটা কিশোরীদের সবচেয়ে খারাপ বয়স। তাই চোখ কান খোলা রেখে সাবধানে চলা অতি উচিত কর্ম। কত মানুষকে তো ভালো লাগে, তাই বলি কি সবাইকে সে ভালোবাসবে? না, এটা মন্ত্রমোহ। ত্যাগ করা বাধ্যতামূলক। 2 দিন পর এই অস্থিরতা কেটে যাবে। আজগুবি কথার মধ্যখানে আকস্মাৎ ফুটবলটা এসে পড়লো ঠিক মেন রাস্তায়, ঠিক ওর পায়ের সম্মুখ বরাবর। দুপা পিছিয়ে যায় ও বলের থেকে ভেজা কাদা মাটি সাদা সালোয়ার ছিটকে এসে লেগেছে। খানিকটা বিরক্তি লাগলো, তবু মৌনতা অবলম্বন করা বাঞ্ছনীয়। সালোয়ারের দিকে তাকিয়ে ও মুখটা তিমির বানিয়ে রাখে। হাতে নেই টিস্যু, না আশপাশে কোনো পুকুর আছে। পুকুর থাকলে বড্ড উপকার হতো, ভেজা মাটি ধুয়ে ফেলতে অন্তত সক্ষম হতো। কিন্তু এখন এই অবস্থায় স্কুলে গেলে তার সমবয়সীরা হাস্যকর নাট্যমঞ্চ বানাবে। চোখ খিচিয়ে কতক্ষণ ওভাবে মূর্তি ন্যায় দাঁড়িয়ে থাকে। গোলালো, বলটা ছুঁড়ে মার। চিন্তানিত মুখশ্রী নিয়ে তৎক্ষণাৎ আকস্মিক চোখ তুলল ও মাঠের দিক ঠিক মধ্যখানে সিনা টান টান করে দাঁড়িয়ে আছে স্বাধীন। এইটাকে তখন তার চোখে পড়েনি। স্কুলে না গিয়ে ফুটবল খেলে? আজ বাড়ি শুধু একবার যাক, আম্মার কাছে সোজা নালিশ বসাবে সে। জনমের তরে মার খাওয়াবে ভাবল। অমন করে দেখছিস কি? বলটা মার। স্কুলে না গিয়ে বল খেলছিস? দাঁড়া, আম্মার কাছে স্কুল ছুটি হলে সেই নালিশ বসাবো। যা করার করে নিস, এখন বলটা চোর। নওয়াব এসে হাঁপাতে হাঁপাতে ঘামাতে শরীর নিয়ে মেন রোডের পাশে চিত হয়ে শুয়ে পড়ল। পাখি একটু মনোদ্বিধা নিয়ে পিছিয়ে গেল। ঘাম আর কড়া পারফিউমের ঘ্রাণ দুটো মিলে মিশে একাকার হয়ে অদ্ভুত এক ঘ্রাণের সংমিশ্রণ তৈরি করেছে, যা অদ্ভুত ঠেকে ও নাসারন্ধে। লোকটা চোখ বন্ধ করে খানিকটা সময় মৌনতা ভূমিকা পালন করে হঠাৎই উঠে বসল। বনবান দেহের পুরুষটি ওর দিকে তীক্ষ্ণ শোচালো দৃষ্টি তাক করে রাখে, যেন তার পাকা ধানে মই দিয়েছে বজ্জাত লোক একটা। অমন ধারালো দৃষ্টি পাখির বুকের অভ্যন্তরে গিয়ে তীরের মতন বিঁধে সে চরম বিরক্ত হলো। আশ্চর্য, অমন শকুনের মতো তাকিয়ে আছে কেন উনি? দেখলেই ভয় লাগে, যেন ভেতরটা পাঠ্য বইয়ের ন্যায় পড়ে ফেলবে। নফ 2 হাতে মেলে লম্বা আলসেমি দেয়। হামি দিতে দিতে নিটল বদনে বলল, বলটা মারতে তোর এত শক্তি খরচ করতে হচ্ছে কেন রে পাখি? না পারলে সর, বল দে, আমি নিয়ে যাচ্ছি। পাখির আত্মসম্মানে মহা বড় আঘাত হানল। সামান্য একটা বল নিয়েও উনি ওকে খোঁচা দিতে ছাড়ল না। কত বড় নির্লজ্জ লোক!
খোঁচা মারাটা যেন এখন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। সে কি বল খেলতে পারে না? প্রাইমারিতে যখন ছিল তখন তারা মেয়েরা কত ফুটবল খেলতো। আজ সে বল মারবে এবং বল মেরে একদম একটার মাথা ফাটিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দিবে। গাছের সঙ্গে স্কুল ব্যাগ ঝুলিয়ে রাখলো। দু পাজামা হাঁটু পর্যন্ত উঠিয়ে বল মারতেই উদ্যত হলো। নখ ফ্রু উঁচিয়ে ওর হাব ভাব দেখতে ব্যস্ত। পরক্ষণই গা ছাড়া ভাব নিয়ে উঠে রাস্তার পাশে বসল। তখনই পাখি বল ছুঁড়ে মারে। আশ্চর্যের বিষয় হলো বল তো গেলই না, উল্টো উল্টো তার জুতা খুলে গিয়ে স্বাধীনের মুখের উপর কি আছড়ে পড়ল। স্বাধীন জুতা হাতে তুলে কটমট করে বলে, গোলালুর বাচ্চা, আর কিছু মারার মতন পেলি না? জুতাটাই মারতে হলো, তা আমার মুখের উপর। বল মারতেই তবু নিজের ইজ্জত অবশিষ্ট থাকতো কিছু। খবরদার, কথায় কথায় গোল আলু বলবি না। তুই কি হ্যাঁ কুমড়া পটাশ একটা? আয় খায় আর গরুর মতন ফুলে। স্বাধীন ছেঁড়া জুতো ছুঁড়ে পাখির দিকে মারল। পাখি অতি দ্রুত পাশ কাটে সরে গেল। জুতা গিয়ে নওয়াব ভাইয়ের গায়ের উপর পড়ার আগে তিনি ক্যাচ ধরে নিলেন। নওয়াব পাখির হাতে জুতা ধরিয়ে দিল। যা স্কুলে, তবু দুই ভাই বোনে ঝগড়া করিস না। অসহায় চোখে ছেঁড়া জুতো হাতে নিয়ে পাখি ফেল ফেল করে কতক্ষণ চেয়ে থাকে। স্বাধীন মাঠের মধ্যে হাসতে হাসতে গড়াগড়ি খায়। অকর্মা ঢেকি তোর দিয়া কোনো কামই হইবে না। যা যা স্কুল যা। নওয়াব ভাই, বলটা আপনি নিয়ে আসেন। পাখি নাক খসে, পরপর নাক টেনে ভাবে এত বড় কথা, সামান্য একটা বল মারতে পারবে না সে? মান ইজ্জত কিছু থাকবে না রে পাখি। এইটা তোর ইজ্জতের বিষয়। ও জুতা খুলে এইবার ডান পা উঁচিয়ে বল মারল। বল তো গেলই, সেই সঙ্গে পাখিও পিচ ঢালাই করা রাস্তার উপর উঁচে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গগন চুম্বি আর্তনাদে উৎকর্ণ ধরিয়ে ফেল। মুহূর্তের মধ্যেই সকলে হতবিহ্বলতায় বেকুব হয়ে গেল। স্তব্ধ নিরুত্তেজতা বাদ দিয়ে চোখে মুখে তীব্র মর্মাহত প্রকাশ ঘটায়। ঘটনাটি মস্তিষ্কে ঢুকতেই টাইম নিল। ততক্ষণে পাখি ডান হাত ছিলে গেছে, পায়ে বেশ জোর দিয়ে ব্যথা পেয়েছে। বিন্দুমাত্র নড়াচড়া করার মতন শক্তি পায় না শরীরে। ভালো করে দেখে পায়ে কঠিনভাবে কাজ ঢুকেছে। এইটা আবার কোথায় ছিল? কাজটা বেশি একটা বড় ছিল না। ও টান মেরে যখনই বের করলো, রক্ত গল গলিয়ে বের হলো। নফ ছুটে এলো। সুইট পটেটো, ঠিক আছিস? পাখি অসহনশীল ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রাখে, নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলে। মুখটা ব্যথার প্রভাবে নীলচে হয়ে আসে। নফের খারাপ লাগলো। স্বাধীন নিখিল দ্রুত ছুটে আসে। গোলালু, ঠিক আছিস? পাখি কিছু বলতে পারলো না। পা দেখে হু করে স্বাধীনের গলা ধরে কেঁথে দিল। স্বাধীন নিরুত্তর। বোনের ক্রন্দনরত করুণ মুখটা দেখে ব্যথা উপলব্ধি করতে পারছে কিছুটা সাহসা। মেয়েটা ব্যথা না পেলে কাঁদে না। যতই সারাদিন দুজনে সাপে নেউলে লেগে থাকুক, দিন শেষে তার এক মায়ের গর্ভের সন্তান তারা। আপন ভাই বোন, বোনের কষ্ট দেখে স্বাধীনের বুকটা কেমন যেন করে উঠল। স্বাধীনকে ধরে পাখি উঠতে চায়, পারে না। পায়ের ভারসাম্য রাখা কষ্টসাধ্য। বেশ ঘটা করে পায়ে ব্যথা পেয়েছে বুঝাই গেল। আরেক পায়ের নখ উঠে গেছে। নখ কোথা থেকে বুচিলতা পাতা এনে দু হাতের তালুতে ঘষে তার রস বের করে পাখির ক্ষত স্থানে রক্ত বন্ধ হওয়ার জন্য প্রয়োগ করে। পাখি গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, আল্লাহ গো, আমার জইলা গেল। নওয়াব ভাই, বুচি লতা সরান, আমার কষ্ট হচ্ছে। মেয়েটার আর্তনাদ তার হৃদয়ে সহ্য হয়, রক্তক্ষরণ হয়। কেন বুঝে না পাগলিটা? ওর আর্তনাদ তার অন্তরে মেঘ ডেকে আনে। এমন বেখেয়ালি হলে চলে? একটু সাবধানতা অবলম্বন করলে কি হতো? এমন কেন মেয়েটা? একটু সচেতন হয়ে চলাচল করবে তা না। স্বাধীন চই চই করে ঘুরে বেড়াবে, নিজের একটু খেয়াল রাখবে না। মুখে বলল, একটু সহ্য কর, রক্ত বন্ধ হয়ে যাবে। পাখি কোনো কথা শুনে না। চোখের বাঁধ ভেঙে যায়। কতটা ব্যথা পেয়েছে ওর মুখ দেখে আন্দাজ করা যায়। তার উপর কাঁচা একটি নখ উঠে গেছে। দু চোখে কিশোরীর রাজ্যের অশ্রুর টালমাটাল। ফোলা ফোলা গাল দুটিতে অশ্রুতে চুপচুপে ভেজা। পুরুষালী খসখসে হাত দুটি পাখি টান মেরে তার পা থেকে সরাতে চায়, কিন্তু ওমন পুরুষ শক্তির সঙ্গে কুলিয়ে পেরিয়ে ওঠে না। লোকটা যেন সর্বশক্তি দিয়ে তার ব্যথার স্থানে ফের আঘাত করছে। পাখির হেঁচকি উঠে যায়। আপনি অনেক নিষ্ঠুর নওয়াব ভাই, বুচিলতা একটু সরান।
উনি পাখির কোনো কথা শুনেন না, ওভাবে ওকে আচমকা কোলে তুলে নিখিলদের বাড়ির কাছাকাছি থাকা সেখানে নিয়ে যায়। মুস্কান ঘর ঝাড়ু দিচ্ছিল, নওয়াফের কোলে পাখিকে দেখে তার হাত থেকে ঝাড়ু পড়ে যায়। বুকটা আকস্মিক অকল্পনীয় ভয়ে ধক করে ওঠে। ওইদিকে পাখির পা রক্তাক্ত, মনে ভেতরে হাজারো কল্পনা জল্পনা কাঁপা কাঁপি মুখে জিজ্ঞেস করে, পাখির কি হয়েছে? ফুটবল মারতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে হাত পা ছিলে আসলো, একটা নখও উঠে গেছে, আরেক পায়ে কাজ ঢুকিয়ে এসেছে। ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। মুস্কান চুপচাপ বক্স এনে দিল। তুলার মাথায় স্যাবলন লাগিয়ে দক্ষ হাতে বিজ্ঞ লোকের মতন রক্ত পরিষ্কার করতে লেগে পড়লেন তিনি, যেন এটা খুব সহজ দৈনন্দিন কাজ, অথচ সে ডাক্তার কিংবা নার্স নয়। পাখি বাধা প্রদান করে, কিন্তু তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করেন। কতটা তখন গভীর না দেখা গেল এখন অনেক গভীরই মনে হচ্ছে। ওইদিকে পাখি কিছুতেই নওয়াব ভাইকে স্যাবলন লাগাতে দিচ্ছে না, বলছে মুস্কান আপু করে দিবে। নওয়াবও নাছর বান্দা, উঠছে না, বসেছে জায়গা গেড়ে। নওয়াব পাখির পা টেনে আরেক পা স্বাধীনকে ধরতে রাখতে বলল। স্বাধীন চুপচাপ দায়িত্ব পালনে লেগে পড়ে। পাখি নওয়াব ভাইয়ের হাত থেকে পা বারবার সরিয়ে নিচ্ছিল, যার কারণে এক প্রকার বিরক্ত হয়ে নওয়াব ওর ডান গালে চর দিয়ে বসলো। মুহূর্তের মধ্যে পাখি কিংকর্তব্য বিমুঠ হয়ে পড়ল। আকস্মিক রাগান্বিত শরীরে ওনার থেকে পা টেনে সরিয়ে আনলো। কাউকে সে ব্যান্ডেজ করতে দিবে না। বেশ রেগে চেঁচিয়ে উঠল। নওয়াব কপোলদয় চেপে ক্রোধান্বিত হিসিস করে। করে কিছুতেই রাগা যাবে না, তার রাগ উঠলে রণক্ষেত্র হয়ে যাবে। তখন সামনে বসা নারীটিও কি হয় ভুলে যাবে সে। এরপর চর থাপ্পড় গুটি কয়েক বসিয়ে দিতে পারে। মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে। শরীরের সমস্ত রাগ যেন দেহ হতে বেরিয়ে আসতে চাইছে, তবু সে নিজেকে নিয়ন্ত্রণ রাখার প্রয়াস চায়। শীতল গলায় বলে, এইদিকে আয় পাখি। কেন? আর একটা চর খেতে? চর দিব না, আয়। আপনি কেন আমার পা ব্যান্ডেজ করবেন? কি হন আপনি? আমার কোন নিকট আত্মীয়? কোনো নিকট আত্মীয় নন, তবুও সব বিষয়ে নাক গলাতে চলে আসেন। আমার আপন ভাই আছে, খালাতো ভাই আছে, বোন আছে, তারা ব্যান্ডেজ করে দেবে। আপনার কোন আত্মীয়? আপনার কোনো অধিকার নেই আমার শরীরে হাত দেওয়ার। কত বড় মুখের উপর অপমান করে দিল। তার শরীরে নাকি নওয়াবের হাত দেওয়া কোনো অধিকার নেই। মেয়েটা আদৌ জানি কি বলছে, সে কাকে বলছে? এক প্রেমিক পুরুষের হৃদয় ভেঙে দিচ্ছে ক্রোধের বশে জ্ঞানহীন মস্তিষ্কে। কি বলছে নিজেই জানে না। এর জন্য একসময় আফসোস করতে হবে তাকে। তবে কথাগুলি পুরুষালী অভ্যন্তরে গিয়ে ধারালো ছুরির ন্যায় ঠিকই আঘাত হানলো। তবুও নওয়াব তার ভাবভঙ্গি পরিবর্তন করেনি, বুঝতে দেয়নি ভেতরে বহা কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা। তিনি চোখ মুখ স্বাভাবিক রেখে চিবিয়ে চিবিয়ে বলে, সময় বলে দিবে আমি কে হই। এখন আয়। না, যাব না। নিখিল ভাই করে দেবে। নিখিল কেন? এখানে কারো সাহস হয়নি যে আজ তোর পায়ে ব্যান্ডেজ করে দেয়া? ব্যান্ডেজ করলে আমার হাতে করবি, নয়তো সারাদিন এভাবে পড়ে বসে থাকবি। বেয়াদব। পাখি শুধু নড়ে না, সে তার কথা অচল। দুজনেই যেন ঘাট তেড়া। পাখি খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে, রক্তে বিছানার চাদর ভিজে যাচ্ছে, তবুও মেয়েটা নিজের কথায় অবিচল। নফের কপাল দু আঙ্গুল দিয়ে চেপে ধরে ঘষে, ভাবে কিছু একটা। ওদের চিল্লাচিল্লিতে ইচ্ছের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আতঙ্ক মাখা মুখশ্রীনি দ্রুত ছুটে আসে সে। কি হয়েছে এখানে? শুটিং হচ্ছে, শুটিং দেখবি। শুটিং? কেমন শুটিং? পাখিকে গিয়ে বিছনা ওর উপর চেপে ধরবি। খবরদার, ইচ্ছে তুই আসবি না। নফ ওর কথা শুনল না। বিছানার উপর উঠে ওর পা নিজের এক পায়ের নিচে চেপে ধরল, আর অপর পায়ের ক্ষত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। পাখি নখ দিয়ে খামচে দিল ওনার পায়ে। এরপরেও লোকটা ছাড়েনি। ক্ষত স্থানে ব্যান্ডেজ মলম লাগিয়ে দিয়ে তারপরে উঠল। পাখি ওনাকে খামচে রাখলো না, পুরো পায়ে চামড়া উঠিয়ে ছেড়েছে। নওয়াব স্বাধীনকে শুধালো, কিরে বেটা, তোর বোনকে মাংস টাংস কিনে কিছু খাওয়াস না নাকি? দেখ, আমার পায়ের মাংস তুলে নিয়ে সব গিলে গিলে খেয়েছে, রাক্ষসী একটা। স্বাধীন লজ্জা পেল। পাখি নাক টানতে টানতে বলল, না, আমার বাপ আমারে
মাংস কিনে খাওয়াইনি, কারণ আপনার মাংস খাবো বলে। নওয়াব, বাইরে চল, ঘুরে আসি। ওইটার মাথায় ক্যারা উঠছে, ঠান্ডা হোক, পরে আবার আসবো। নওয়াব শীতল চোখে রাগান্বিত মেয়েটা লাল মুখটার পানে কতক্ষণ তাকিয়ে থাকলো। এরপরে বড় বড় পায়ের কদম ফেলে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। ইচ্ছে পাখিকে বুঝালো, উনি তোর ভালো চায়, তাই এমন জোর করে ব্যান্ডেজ করেছে যেন। সব জানু বলবি না। ওনাকে কেন আমার ব্যাপারে নাক গলাতে হবে? আমাকে কোলে তুলে কেন আনতে হবে? আমার কি ভাই বাপ নাই? মরছে সব। কেউ দেখে ফেললে আম্মার কাছে বিচার দিত, তখন কেলেঙ্কারি হতো। আম্মা এসে আমাকেই মারতো। তুই তো জানিস আম্মার খবর। নওয়াব বাইরে ছিল, সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল। পাখির কথা ওর সবই ওর কর্ণে এসেছে। সিগারেটের বাকি অংশ পা দিয়ে পিষে কলপার থেকে হাত মুখ ধুয়ে এলো। এই বাড়িতে নওয়াবের কিছু কাপড় ছিল, ওইখান থেকে ধূসর রঙের টি শার্ট, কালো রঙের ট্রাউজার পরে নিল। এরপর ক্লাবের উদ্দেশ্যে ছুটল। মুস্কান সেদিন ছিল দু একবার নাস্তা খেতে আসেননি দিনই, বলেছেন ক্লাবে গিয়ে খেয়ে নিবেন। দুদিন হলো পাখি নিখিলদের বাসায়। নিখিল তার খালা কাজল রেখাকে বলে এসেছে পাখি দুদিন থাকবে তাদের বাসায়। পাখির আঘাতের ব্যাপারে সেরকম কিছু বলেনি। তারপরের দিন নওয়াব ভাই এক হালি বড় বড় টাটকা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসে হাজির। নিজেই বটি পেতে কাটতে শুরু করে দিলেন। পাখি সব বসে বসে দেখছে, কথা বলছে না কারোর সঙ্গে, মুখ ভার। নিখিল মাছ ধুয়ে নিয়ে এলো। ততক্ষণে নওয়াব পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ধনে পাতা, আলু কেটে নিল। আজ দুই চাচাতো ভাই মিলে ভুনা খিচুড়ি রান্না করবে, সঙ্গে ভাজা ইলিশ মাছ খাবে বল। মুস্কানকে আগে থেকে দুপুরে রান্না করতে নিষেধ করেছিল। নওয়াব বেশ দক্ষতা সবটা করছে। পাখি মাঝে মধ্যে একটু উকি মারে। নিখিল একবার এসে বকে গেছে। ইচ্ছে ঠেস মেরে এসে বলল, হায় রে পাখি, তুই তো গেলি। নাও ভাইকে ওই দিন যেগুলা কথা শোনালে আজ উনি রান্না করেছেন, তাহলে ওগুলা খাবে কি করে শুনি? আশ্চর্য, খাবারের সঙ্গে ওনার কি সম্পর্ক? যদি বলিস ওনার আনা মাছ খাবে না। পাখি খানিকটা লজ্জা পেল। ওই দিন সে বেশি বলে ফেলেছে, তার মাথা ঠিক ছিল না। পরবর্তীতে অনুতপ্ত হলো, ভেবেছে সময় দেখে সরি বলে দিবে, ব্যাস তাহলে লেটা চুকে গেল। কিন্তু সুচুকার হয়নি। লোকটাও আর আসেনি। আজ আসলো, তাও রান্না করতে লেগে পড়েছে। যেন কত রান্না সম্পর্কে ভালো বুঝেন। পাখি ইচ্ছেকে ফিসফিস করে বলল, জানো একটা কথা বলবো, কাউকে বলবি না তো? পাক্কা বলবো? কুত্তা, তোকে বলা উচিত না। আচ্ছা বলবো না, জানো, বল। গতকাল রাতে ভয়াবহ একটা স্বপ্ন দেখেছি। বাপরে, এমন ভয়াবহ স্বপ্নের কথা তাহলে বলিস না, শেষে আমারও ভয় করবে। তেমন কিছু না। তাইলে? আমার বিয়ে হয়েছে। আরে বাহ, কংগ্রাচুলেশন। মিষ্টি খাওয়া? দৌড়বাল, পুরোটা শোন। বটটা কি শুনি? কাউকে বলবি না তো? আরে পাল, কারে বলবো? আমার তুই ছাড়া আর আছে কেটা? নাও ভাই। ইচ্ছে বলার মতন ভাষা হারিয়ে বিমূঢ় এক বুক বিস্ময়কর নিয়ে পাখির দিকে ফ্যাল করে অবাক নেত্রে চেয়ে রইল। আচমকা লাফিয়ে উঠল। ভুলে গেল পাখি তাকে বলতে নিষেধ করেছিল সেই বার্তা। সে লাফাতে রান্নাঘরে গিয়ে হাজির। না ভাই, জানেন পাখি এক আজব স্বপ্ন দেখেছেন। কি ভয়াবহতা! নওয়াব কিঞ্চিত বিরক্ত হলো। শরীর ঘেমে টেমে অস্থির, কপাল দয় বেয়ে সেচ জল পড়ে। তেলের কড়াইতে ইলিশ মাছ ছাড়তেই শুধালেন, যেমন তোর বান্ধবী বেয়াক্কেল মহিলা, তার স্বপ্ন ওর মতন বেয়াক্কেল। এসব আজাইরা স্বপ্ন শোনার টাইম আমার নাই। আরে শুনুন না, খুব ইন্টারেস্টিং। নওয়াব কিছু বলো না, অযথ চেপে কিছুক্ষণ ভাবে। এরপর ফের কাজে মনোযোগী হয়। তার ভিতরে স্বপ্ন শোনার কোনো প্রকার কৌতূহল দেখা গেল না। যেন তিনি চরম বিরক্ত। ওনার কথা ও অঙ্গভঙ্গিতে ঘোর অভিমানিতা প্রকাশিত হয়। ইচ্ছের বড্ড মায়া হলো। লোকটা কত পছন্দ করে পাখিকে, অথচ শয়তানি পাখিটাকে দেখো কিছু বুঝেও না। নিখিল আগ্রহ দেখায় নওয়াবের দিকে, তাকে অধর বাকি একটু বাঁকা হাসে, কঞ্চে বড্ড কৌতূহল নিয়ে মাছের লেসের কাটাটুকু বাঁচতে জিজ্ঞেস করে বসে। ইচ্ছে মুখ টিপে হাসে। একবার রান্নাঘর থেকে পাখির দিকে উকি মারে। মেয়েটা লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না। কাকুতি মিনতি করে বলতে নিষেধ করছে, তবুও ইচ্ছে কানে তুলে না। তার একটা বদ স্বভাব আছে, কোনো কথা সহজে পেটে পচে না। যতক্ষণ পর্যন্ত জমাকৃত কথা প্রকাশ করতে না পারবে তার শান্তি নেই।
ইচ্ছে ফিসফিস করে বলল। দেখেছে নাও ভাইয়ের সঙ্গে ওর নাকি বিয়ে হয়েছে। নিখিল তাজ্জব বনে গেল। একবার পাখির রুমের দিকে উঁকি দিল। পাখি উল্টো দিকে মুখ ঘুরিয়ে রয়েছে। নেহাত লজ্জা থেকে বাঁচতে চাইছে। নওয়াফের দিকে তাকিয়ে নিখিল ঠোঁট চেপে হেসে ইচ্ছেকে ধমকে শুধালো। কি ফিসফিস করছিস? কিছুই শুনি না, জোরে বল। ইচ্ছে চরম বিরক্ত তার ভাইয়ের উপর এমন গুরুত্বপূর্ণ কথা কেউ ঠাকঠোল পিটিয়ে বলে। তাছাড়া চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে নাকি? পাখির কথা চিন্তা করতে হবে তো। মেয়েটা লজ্জায় মুড়ি মুড়ি হায়। এসব লজ্জাজনক কথা বলে যেন ইচ্ছে আমক হয়ে বসছে। বুক ফুলিয়ে লম্বা শ্বাস টানো ফের বলল। ঠিক আছে বলছি, নাও ভাইয়ের সঙ্গে পাখির বিয়ে হয়েছে। ভালোই তো হলো, তবে তা এত জোরে জোরে চিল্লিয়ে বলার কি আছে? আমি কি বয়রা, কানে শুনি না? যা বাবা, একবার বলছে আসতে বলতে, আরেকবার বলছে জোরে বলতে। এখন তাকে দোষারোপ শুরু করা হচ্ছে। এসবের মানে কি? হ্যাঁ, সে সত্যি কথা বলতে এসে উল্টো বিপদের মধ্যেই পড়ে গেল। ভালোই কেটে পড়লো। এদিকে আচমকা নওয়াফের হাত থেমে গেল। গরম তেল ছিটকে তার হাতে পড়ে হুঁশ ফিরে। নিখিল দ্রুত ছুটে আসে। নওয়াফের কে সরিয়ে চুলের আঁচ কমিয়ে ছিটিয়ে পড়া গরম তেলের স্থানে লবণ লাগিয়ে দেয়। শালা বিয়ের কথা শুনে আক্কেল জ্ঞান সব গিলে গিলে খাইছস? তেল যে ছিটে আসল। তোর চোখ কই ছিল মামু চাঁদের দেশে? তখন সরে আসতে পারতিস না? না, তিনি নায়ক সাজতে গেছে। আমি নায়ক নই, ভিলেন। সে তুই যাই হোস, সাবধানে চলবি তো। আমাকে একটা চিমটি কাটবি? দূর হালা, আমাকে তোর লুচ্চা মনে হয়? নিখিলকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা মারল নওয়াফ। নিখিল আতকে উঠল, গলা ছেড়ে আর্তনাদ করে বলল। আহ, কাটছি। নিখিল ইচ্ছে করে জোরে চিমটি মারল। নওয়াফ শব্দ করে চিল্লিয়ে উঠল। আউচ! এত জোরে মারলি কেন? তুই তো মারতে বললি। এই, তুই আর রান্নাঘরে আসবি না। শিওর তুই একা পারবি তো? একা না পারলে আমার বউ এসে করে দিবে। যা তুই ভাগ। বিয়ে করছিস কবে? লাত্তি খাবি? এভাবে কথায় কথায় লাথি ছোড়ার কি আছে? নওয়াফ তেড়ে যাচ্ছিল। নিখিল হাসতে হাসতে শুধায়। যাচ্ছি বাবা, যাচ্ছি। নিখিলের ঠোঁটের মাঝে দু আঙুল ঢুকে শীষ বাজতে বাজাতে চলে গেল। নওয়াফ অন্যমনস্ক হয়ে পড়ল। একবার উকি মেরে লজ্জিত মুখটা দেখে নিল। লজ্জা তাকাতে পারছে না মেয়েটা। নওয়াফ হেসে ফেল। স্বপ্ন সত্যি হবে রে পাখি, একটু ধৈর্য ধর, অপেক্ষায় থাক। সকলে দুপুরের ভোজনে বসেছে। ঘড়ির কাঁটায় তখন 4টা কাটা ছুঁই ছুঁই। খাবারের মেনু হিসেবে রয়েছে গরম গরম খিচুড়ি, ইলিশের লেজ ভর্তা, কড়া ভাজি করা ডিমলা ইলিশ মাছ, সালাদ, বেগুন ভাজা আর আমের আচার। পাখির চোখ তুলতেও পারেনি। তখন থেকে থুতনি নিচু করে খেয়ে যাচ্ছে। ইচ্ছেকে কয়েকটা কড়া কথা শুনিয়েছে, মেয়েটা গায়ে মাখেনি। সেই মুহূর্তে লজ্জা দ্বিগুণ বাড়িয়ে দিতে তার গুণধর ভাই এসে স্বয়ং হাজির। জুতা খুলতে খুলতে বলে। কিরে গোলালো, তুই নাকি অদ্ভুত কোনো এক স্বপ্ন দেখেছিস? পাখি হকচকে উঠল। এইটারই শুধু বাকি ছিল, যা 16 কলাই পূর্ণই করে দিল। খিচুড়ি খাওয়ার রুচি একেবারে উঠে গেছে। কোনো রকমে নাকে মুখে খেয়ে দিয়ে উঠে গেল। নওয়াফ সবটাই ঠান্ডা মস্তিষ্কে দেখলো। আলাদা বাটিতে সে কিছু খাবার তুলে রাখলো। খাওয়ার পর্ব শেষ হলে স্বাধীনকে বলল, যাওয়ার সময় বাটিটা নিয়ে যাস, পাখি আর মুক্তিকে দিবি। আচ্ছা ও ভাই, একটা কথা ভুলে গেছি। রমিজ ভাই আপনারে ক্লাবে জরুরি তলফে যেতে বলেছে। সূক্ষ্ম অক্ষি কোটরে ঘড়ির কাঁটা দেখলো নওয়াফ। 5:20 বাজে। সে হাত মুছে পড়ল। হ্যাঁ, এখনই রওনা হব। নিখিল, আজ আর আসবো না। রাতে ট্রি হোমে একবার আসিস তো। ঠিক আছে, মিষ্টি রেডি রাখিস। নওয়াফ চোখ রাঙালো। নিখিল দাঁত কেলি হাসল। মজা করছি তো। বাইরে টিপটিপ বৃষ্টি ঝরে। তার ভেতরে লোকটা বেরিয়ে পড়ে। মাথায় হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে যান। ক্লাব ঘরে বসে আছেন রহমত মিয়া। মুখটা তার আধার টানা। নওয়াফ আসলো। তখন ঠিক ওকে দেখে লোকটা সালাম দিল। নওয়াফ সালাম নিয়ে ওনার সামনে চেয়ার টেনে বসল। চাচা, মুখটা এমন পাংশুটে দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বিরাট বড় সমস্যা হয়েছে বাঁচান, আমার মায়ের ডারে বাঁচাও। ওরা মায়েরা হালাইবে। কি যেন নাম আপনার মেয়ের? তামান্না। হ্যাঁ, তামান্না।
গত বছরই বিয়ে দিয়েছেন। জি বাবা, মা মরা মায়াডা বিয়ে দেওয়ার পর শান্তি নাই। শয়তানগুলো যৌতুকে লগিয়ে অশান্তি করে। জামাই হয়েছে একটা বাদা বাইন্দা, কাজকর্ম কিছুই করে না, বসে বসে খায় আর জোয়া খেলে, আর মায়াডারে মারে। শাশুড়ি ননদরাও ভালো না, মায়াডারে সারাক্ষণ কাজের উপর রাহে, মাঝে মধ্যে গায়ে হাত তোলে। আজ ফোনে কথা কইল, হঠাৎ শুনছি ওর জামাই রফিকুল কইতাছে তোর আব্বারে কইফি টাহা পাঠায় দে, টাহা দিতে না পাইলে যেন মায়া লাশটা নিয়ে যায়। আমি গরিব মানুষ, রোজ আনি রোজ খাই, আমার সামর্থ্য নাই টাকা দেওয়ার। আজ লঙ্কা ঝঙ্কা এক কাণ্ড হইয়া যাইবে। বাঁচান, দ্রুত এই গরিব বাবারে একটু সাহায্য করো, আজীবন দোয়া করুন। আপনার জামাই বাড়ি কই? উত্তর কাজীচর। বাড়ির নাম? সাধু বাড়ি। চলেন, রমিজ হকি স্টিকটা বের করো। শালারা দিন দিন লের সৈসারত খাওয়ার অভ্যাস কইরা বউ পিটায়, আবার যৌতুকও চায়। যৌতুক দিব ওর জায়গা মতন ভইরা। হালারে একবার হাতের কাছে পাইয়া লই, ওরে নারী নির্যাতনের স্বাদ জনমের তরে মিটাইতাছি। এই আগো এখন শিক্ষা না দিলে আর শিক্ষা পাইতো না। হকস্টিক নিয়ে নওয়াফ বাইকে উঠে বসলো। রমিজ আর শাফিন একটি বাইকে উঠেছে। নওয়াফ বলল, চাচা আমার পিছনে উঠে পড়েন। বৃদ্ধ রহমত আলী বাইকে ঠিকঠাক বসেছেন কিনা দেখে নওয়াফ বাইক ছাড়ল। পুরো 1.5 ঘন্টা পর ওরা উত্তর কাজীরচর গিয়ে পৌঁছায়। ওইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে দাঁড়ানো কষ্টসাধ্য। নওয়াফ সেই বৃষ্টির মধ্যে সাধু বাড়ি গিয়ে হাজির। ঘরের চৌকাঠের থেকে খানিকটা দূরে বৃষ্টির মধ্যে মেয়েটাকে রক্তাক্ত করে শুয়ে রাখছে, হাত পা বাঁধা, ঠোঁট দুটি ফুলে আছে, বৃষ্টিতে ভিজে একাকার, শরীর একাংশ নগ্ন ফ্যাকাশে। নওয়াব তার ভেজা শার্ট খুলে মেয়েটার শরীরের উপর দিয়ে রহমত মিয়াকে শুথালেন। ওর জ্ঞান ফিরান, ততক্ষণে বেজন্মা কয়টারে দেখে আসি। সে দরজা নক করে, ঘরের ভেতর থেকে প্রশ্ন ছুড়ে, কি? নফ কথা বলে না, ফের নক করে। বিরক্ত মুখে 25-এর কোঠায় ছুঁই ছুঁই এক রমণী তৎক্ষণাৎ জোর গলায় দরজা খুলে ভাবলো আঙুল তুলে শাসিয়ে কয়েকটা কড়া কথা শোনাবে। তার আগেই নওয়াফকে দেখে মেয়েটা ভয় পেয়ে বসলো। নওয়াফের হাতে হকস্টিক দেখে মেয়েটা শুকনো ছকিল। নওয়াফ ভাইকে সে চিনে বহুবার, মুলাদি কলেজের আশেপাশে দেখেছে মারপিট করতে ওস্তাদ। একবার তো একজন লোককে পিটিয়ে হাত ভেঙে ফেলেছে। বহু ডাক্তার দেখিয়েও ফায়দা হয়নি, ভাঙা হাত আর জোড়া লাগেনি। হঠাৎ এমন কাকতালীয় ভাবে নিজের বাড়িতে ভয়ানক লোকটার পথধূলি দেখে সে অবাক। তার ষষ্ঠ ইন্দ্রিয় অজানা ভয় সংকট দেয়। রহমত মিয়াকে দেখে বুঝতে পারলো কাহিনী বাকিটা। আজ তার ভাই গেল। তোর ভাই কই? হঠাৎ করেই কোনো অপরিচিত মেয়েকে তুই সম্বোধন করাটা ভীষণ বেমানান, বেয়াদবি বটে। হয় তুমি নয় আপনি, কিন্তু তুই ভাষাটা বড্ড উচ্ছৃঙ্খল লাগলো। মেয়েটা প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলে যদি ঠাটি একটা চর মারে তখন? সে জানে লোকটা কত নির্মম বর্বর, তাই প্রতিবাদ সত্তা নিভিয়ে আমতা আমতা করে বলল, ভিতরে। নফ ভেতর ঢুকলো। খাটের উপর গিয়ে দেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে শুয়োরটা, গাঁজাখোর একটা। মা পুত এত এক অসহায় বাপের মেয়েকে মেরে বৃষ্টির মধ্যে বাহিরে রেখে কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আজ তোর ঘুম বের করছি। নফ ওর স্পর্শ কাতর স্থানে আঘাত করে বসলো। রফিকুল আত্মচিৎকার করে লাফিয়ে উঠল। কে কে? তোর বাপ। চিনছিস না তো? সমস্যা নাই, এখন চিনে যাবি। আচমকা ওর চুল টেনে হিচড়ে সামনের ঘরে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগে নিচে ধাক্কা মেরে পেট বরাবর দুটো লাথি বসায়। এরপর হকস্টিক দিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে। রফিকুল গলা ফাটিয়ে মাগো মাগো বলে আত্মচিৎকার করে উঠল। জয়েন্টে জয়েন্টে তার ব্যথার বিষ ছড়িয়ে দিয়েছে যেন। রফিকুলের মা সখিনা বেগম দৌড়ে ছুটে আসে, এসে নবের পা আটকে ধরে। ও বাজান, মাইরো না আমার পোলাডারে, মইরা যাইব তো। ও কি অপরাধ করছে আমারে কও? অপরাধ কি এখনো জানেন না? না জানার ভান করছেন কোনটা? তামান্নার কাছে যৌতুক চেয়েছে কে? আপনি না আপনার ছেলে? মারধরও করার কিছু বাকি নাই। শালা, ওরে তো যৌতুকের মামলায় জেল খাটিয়ে ছাড়বো। আমি চাইছি বাবা। তাহলে তো আপনাকে সবার আগে মারা উচিত। এই হালা, তুই কেডা আমার আম্মার গায়ে হাত তোলার? নব তেড়ে গেল, ওর চুল ধরে টেনে মুখ বরাবর দুটো খুশি বসালো। সঙ্গে সঙ্গে নাক ফেটে রক্ত বেরিয়ে এলো। রফিকুলের বোন জিনিয়া ছুটে এসে পায়ের কাছে বসে পড়ল। ভাই, অন্যায় তো করেই ফেলছে, এখন মাফ করে দেন।
দরকার পড়লে পুলিশই দিন, তবুও মাইরেন না। এই কি করছিস তুই? তোর মাথা ঠিক আছে? কার পা ধরছিস? ছাড় পা। ওনার হাতে মায়ের খাওয়ার চেয়ে জেল খাটা অনেক ভালো। নওয়াব ভাই একবার চারে ধরে 6 মাস হাসপাতালে রাখার ব্যবস্থা করে আসে। মরতে না চাইলে জেল খাটতে রাজি হও, তবুও ভালো বেঁচে থাকবা, পঙ্গু তো হবে না। রফিকুল সত্যি এবার ভয় পেয়ে বসলো। নওয়াব ভাই নাম লোকের মুখে অসংখ্যবার শোনাচ্ছে, তবে কোনোদিনও সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। আজ স্বচক্ষে দেখেও নিল। নামও যেমন, কাজেও তেমন হিংস্রতা। ততক্ষণে পুলিশ এসে পড়েছে। নওয়াবই ফোন করে আসতে বলেছিল। নওয়াব রফিকুলের কলার ধরে বলল, যা দ্বিতীয় শ্বশুরবাড়ি ঘুরে আয়, 10 বছরের মধ্যে যেন ছাড়া না পাস সেই ব্যবস্থা করে আসবো। সঙ্গে এই মহিলারও নিয়ে যাবেন, নারী নির্যাতন ও যৌতুকের মামলা দিবেন। 1 মিনিট, ওর হাতে দামি আংটি কি রহমত চাচা দিয়েছেন? জি বাবা। আংটি দে। রফিকুল ভয়ে ভয়ে ওর মায়ের দিকে তাকায়। ওভাবে তোর মাকে দেখছিস কি? রফিকুল আংটিটা দিয়ে দেয়। নওয়াব রহমত মিয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, চাচা চাচ্ছেন কি, মীমাংসা হোক না তালাকনামা চান? তামান্না নওয়াবের পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে বুক ভাষায় ক্রন্দন যত ভাঙা ভাঙা গলায় বলে, রতামান্না, নওয়াব ভাই দরকার পড়লে ভিক্ষা করে খামু, তবুও ওর মতো জালিমের সংসার করমু না। তালাকনামা দিতে কন ওরে, ওর ভাত আর খামু না। অফিসার জলদি কোর্টে চালান করে দিবেন মা ছেলেরে, ওখানেই তালাক হবে। যান এবার ওদেরকে নিয়ে। বিয়ের সময় কি কি দিয়েছিল তোর বাপে? খাট, সুকেশ, আলনা, লেপ, তোষক। রমিজার সাফিন চা সব ঘর থেকে তুলে আন, একটা মালও যেন ঘরে বাদ না থাকে। নওয়াবের কথা মতন সকল মালামাল নিয়ে সেই দিনই ওরা রহমত চাচার বাড়িতে মালামাল পৌঁছে দেয়। কৃতজ্ঞতায় রহমত মিয়ার চোখে অশ্রুতে চিকচিক করে। বাচান, তোমার উপকারের কথা কোনো দিনও ভুলুম না। তোমার নেক সব আশা আল্লাহ পাক পূরণ করুক। দীর্ঘজীবী হও বাচান। তামান্নার কাজ লাগলে বলবেন, কিংবা ও যদি পড়তে চায়। কি রে মা বল, বড় ভাইকে কি চাস? পড়ালেখা আর হবে না নওয়াব ভাই, অভাবের সংসার, একটা কাজ দিলেই উপকার হইবে। ঘর ঝাড়ু দেওয়া, মোছা, পানি আনা, এসব পারবি তো? হ্যাঁ পারবো। সুস্থ হ। এরপরে তালুকদার কোচিং সেন্টারে চলে আসিস। সকাল আর বিকালে ঝাড়ু দিবে, দিনে একবার মুছলেই হবে। মাসে 6000 পাবি। চলবে না আরও বাড়াবো? না না, এতেই হবে। চাল ডাল ঘরেরটাই খাই, আব্বা টুকটাক করে, আমি একটু কাজ করলে বড্ড উপকার হবে। টাকা কাল সকালে তামান্নাকে একবার ডাক্তার দেখিয়ে আসবেন। এখন আসি। বাজান ভাত খাইয়া যাও। অন্য একদিন চাচা। আজ শুক্রবার দিন খুব ভোরে মুস্কান ফোন দিয়ে জানলো ঘরে কোনো সবজি নেই। ওইদিকে নিখিল বরিশাল গিয়েছে, আস্তে আস্তে রাত হবে তার। তাই ফোন দিল মৃধা বাড়িতে। কাজল রেখা ব্যাগ ভর্তি সবজি পাঠিয়ে দিলেন বঞ্জির জন্য। পাখি সকাল সকাল এক ব্যাগ বাজার নিয়ে নিখিলদের বাড়ি এসে হাজির। তখনও ইচ্ছে ওঠেনি। সালমা নামক এক কাজের মেয়ে নিখিল ভাইদের উঠোন ঝাড়ু দিচ্ছিল। মুস্কান রুটি বেলছে। পাখি ব্যাগ হাতে নিয়ে গিয়ে ব্যাগ হাতে ধরিয়ে দিল। ধরে নাও, হাত ব্যথা হয়ে যাচ্ছে। ঠিক আছে বসো। আজ নাস্তা না খেয়ে যাচ্ছি না। না না না, বসে বসে কোমর ধরানো যাবে না, হাঁটতে হবে। হাঁটতেই ইচ্ছে কই? ঘুমাচ্ছে। বলো। নাও ভাইকে তোর কেমন লাগে? ভালোই। কেমন ভালো? লোক হিসেবে ভালো, ব্যক্তিত্বও চমৎকার, তবে ওনাকে আমার মোটেও পছন্দ নয়। এর প্রধানত কারণ সে একটা খাটাস লোক। আমি ছাদে গেলাম, হাওয়া খেয়ে আসি একটু। মুস্কান বলার মতো ভাষা অন্বেষ গড়েও পেল না। পাখিকেও চিনে সেই ন্যাংটা থেকে, নিজেদের হাতেই তো বড় হওয়া। ওদের এই বয়সটা ভারী মারাত্মক। যদিও মেয়েটা এখনো পর্যন্ত প্রেম করেনি, তবুও কারোর প্রতি ভালো লাগা সৃষ্টি হওয়াটা আহামরি কিছু না। সে ভয় পাচ্ছে নওয়াব ভাইকে নিয়ে। চোখের সামনে দেখতে দেখতে যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যায়। এমন সুদর্শন পুরুষ প্রতিনিয়ত চোখের সামনে কুরকুর করলে উপেক্ষা করে থাকা যায়? তার কলেজে শুকিয়ে আসে। দুজনকে একসঙ্গে কি করে দেখবে? দুজনই আপন, পর কেউ নয়। তার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। রুটি বেলা রেখে চিন্তায় শরীর অস্থির বেশি বাড়িয়ে তোলে।
নিখিলদের বাড়ি একতলা, ছাদটি মোটামুটি বেশ বড়ই। পাশে নওয়াফের ভাইদের ডুপ্লেক্স বাড়ি, ছাদ থেকে নওয়াব ভাইদের আঙিনা, তালুকদার কোচিং সেন্টার, পুষ্প বাগিচা স্পষ্ট দেখা যায়। ও ছাদের উপরই প্রান্তে গেল। এখানে দাঁড়িয়ে নওয়াব ভাইয়ের ট্রি হোমের আকৃতি অনায়াসে দেখা পাওয়া যায়। নিঃসন্দেহে তার ট্রি হোম চমৎকার। তার বড্ড ইচ্ছে কাঠ দিয়ে তৈরি ওই ট্রি হোমতে একবার হলেও যাবে। বাইরে থেকেই দেখতে কত সুন্দর, ভেতরে না জানি আরো কত সুন্দর। একটা কথা বুঝলো না, বাড়ি রেখে অমন নিবিড় জঙ্গলের মধ্যে ট্রি হোম বানিয়ে থাকার কি দরকার? অমন ভুতুরে জঙ্গলের মধ্যে থাকতে হলে বুকের মধ্যে সাহস লাগে। সেখানে তিনি অনায়াসে রাত দিন নেই, যখন খুশি চলাচল তখন করেন। ওনার কি ভয় ডর হয় না? ঘুরে ঘুরে ছাদ দেখছিল আর ভাবছিল। আচমকা সে পূর্ব দিকে গেল। এখানে সহসা আসা হয় না। একদম গা ঘেঁষে নওয়াব ভাইয়ের মিনি ছাদে গলা টানা দিয়ে পাশের ছাদে অনায়াসে যাওয়া আসা যাবে। ছোট্ট একটি সুইমিং পুল, কি স্বচ্ছ তার পানি। ছাদের রেলিং ঘেঁষে মোটামুটি ফলের গাছ লাগিয়েছেন, কয়েকটি ফুলের জাতও রয়েছে। গলা টেনে ভালো করে ড্রাগন ফলের মাচা থেকে একটি ড্রাগন ফল ছিঁড়ে আনলো। কি তাজা ফল, রানী গোলাপের রঙের দেখতে। তার বড্ড পছন্দ ফলটি। সে দ্রুত কামড়ে খোসা ছাড়িয়ে কামড় বসায়। জিভের আগায় স্বাদ পেতে অমৃত মনে হয়। ভালোই মোটামুটি মিষ্টি। বাংলাদেশি ড্রাগন ফল সহসা এত মিষ্টি হওয়ার কথা না। তাছাড়া অন্যান্য ফলের তুলনায় ড্রাগন ফল মিষ্টি কম হয়। সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল আর আশপাশ দেখছিল। ভাবলো আর একটা ছিঁড়ে না যাক, একটি মুস্কান আপুকে দেওয়া যাবে। হাত বাড়াতে গেলে আর অমনি পেশিবহুল শক্তিশালী দুটো হাত এসে তার কোমল হাতটা চেপে ধরল। লোকটা নিচ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সমস্ত শরীর ঘেমে টেমে স্যাঁতস্যাঁতে অস্থির। গলায় একটি তোয়ালে ঝুলানো। বোঝা গেল এতক্ষণ শুয়ে শুয়ে উনি জিম করছিলেন, তাইও ঠিক দেখতে পায়নি। তোয়ালে দিয়ে মাথা মুছেন তিনি। ললাটের ঘাম মুছে নগ্ন বুকটা উন্মুক্ত অবস্থায় পাখির সামনে এসে ছুঁচি হয়ে দাঁড়ালো। পাখির ভীষণ লজ্জা লাগলো। ফোলা ফোলা গাল দুটি লাল আভায় ছেয়ে গেল। উন্মুক্ত বুকটা পশমে আবৃত। না চাইলেও দৃষ্টিশক্তি গিয়ে অমন সিক্স প্যাক বডিতে আটকে যায়। বলবান শরীর টান টান করে লোকটা শুধালেন, চোরের মতন লুকিয়ে লুকিয়ে আমার ড্রাগন ফল খাচ্ছিলি? তুই তো ভারী সাংঘাতিক মহিলা। আমি মোটেও চোর নই নওয়াব ভাই। তাহলে কি চুন্নি? তাও নই। ও তাইলে শাকচুন্নি হবে। পাখির বিরত লাগলো। নিরুপায় হয়ে পড়লো মেয়েটা। হাত অমন শক্ত করে ধরেছে। কোন ফাঁকরে পালাবে সে? ওনার দিকে তাকাতেও বুক কাঁপে। আর শ্রোতায় সে বুধ হয়ে আসে। তবুও ভয় পেলে চলবে না। হাত ছাড়েন। একে তো চুরি করতে এসে ধরা খেয়েছিস, তার উপর মেজাজ দেখাচ্ছিস। আমি চুরি করিনি। গাছে কি আপনার নাম লেখা আছে? নেই তো। তাছাড়া ফল গাছ লাগিয়েছেন তো খাওয়ার জন্যই, তাই খেয়েছি। তাতে এমন আহামরি হয়েছেটা কি শুনি? হ্যাঁ, আর হাতটা একটু ছেড়ে দিন। ওমা, ব্যথা পাচ্ছি। কি লোহার শরীর একটা। এটা তোর হাত? আশ্চর্য, তাহলে কার হাত? কই নাম লেখা নাই তো। আর তাছাড়া হাত তো ধরার জিনিসই, তাই ধরেছি। স্বল্পকালের জন্য হতবুদ্ধিতে রূপান্তরিত হলো। এবার কেঁদেই দিবে দিবে ভাব। নিজের কথা জালে নিজেই ফেসে গেল। আহ মরণ। এইভাবে কথা পেঁচিয়ে লোকটা সবসময় তাকেই হারায়। তখন তার সামনে এসে এমনি এন্ট্রি নেয়। তার 12টা বাজায়। লোকটা নিপাত উড়ন্ত অধরে ফের শুধায়, আমার বউয়ের আগে তুই ড্রাগন গাছের ফল ছুঁয়েছিস কেন? দে, জরিমানা দে, তারপরে হাত পাবি। টাকা দিতে না পারলে আজ গাছের সঙ্গে বেঁধে রাখবো। আসছে গাছের সঙ্গে বেঁধে রাখবে। মগের মূল্যক নাকি বললেই অমনি হলো। চুরি করেছি তাতে কি হয়েছে? দরকার পড়লে আরো করব, 1000 বার করব, তাতে তোর বাপের কি? ওকে কৌতূহল নিয়েই বলো, ওমা, এই ড্রাগন গাছ আপনার বউ এসে লাগিয়েছিল বুঝি? জি না, আপনার কথা রং। আমার বউয়ের জামাই এসে লাগিয়েছিল তার প্রিয়তমা স্ত্রীর জন্য। সে কি? আপনি বিয়ে করেছেন কবে? সেটা তোকে কেন বলবো? খাটাস লোক একটা। বিয়া করলো কবে? বেহুদা কথা। সোজা কথা তো বলতেই পারে না। সেই ঘুরিয়ে ফিরে পেঁচিয়ে বলবে সকাল সকাল নিম পাতা জুস খেয়েছে বোধহয়। তার মানে আপনি ড্রাগন ফল গাছ লাগিয়েছেন? জি। কিন্তু আপনার বউ কই? শ্বশুর বাড়ি। আনবেন না? সময় হলে আনবো। হ্যাঁ, জলদি নিয়ে আসুন। পরের বাড়ি আর কতদিন রাখবেন? ভেবে বলছিস তো?
এত ভাবাভাবির কি আছে? আপনার বউ আপনি আনবেন, তাতে আমাদের ভেবে কি? নফ অদর বাকি হাসে, পাখি ঘুরিয়ে নেয়, পিড়পিড় করে। লুচ্চা খচ্চর বেটা। ইদানিং লোকটাকে ওর নিকট লুচ্চা লুচ্চা ঠেকে। এটা কি ওর চোখের দোষ না মনের দোষ? ঠিক বুঝতেই পারে না। পিড়পিড় করে ফের আবরালো ও। এতদিন আমাদের জ্বালাতেন, এখন একটু আপনার বউকে জ্বালান। না জানি বেচারির দিনগুলির কি হবে। ওনার অমন বডি বিল্ডারের মতো দয়ার শরীরের নিচে পড়লে বেচারিকে নির্ঘাত আর খুঁজে পাওয়া যাবে না, চ্যাপটা হয়ে গাছে ঝুলে থাকবে। মুখে বলল, ওহ নওয়াব ভাই, আপনার বউয়ের কিরা, এবার একটু হাতটা ছাড়ুন না, ব্যথা করতেছে তো। খবরদার পাখি, কথায় কথায় আমার বউকে টানবি না। আহা কি পীড়িত রে, ফালতু কথা। উনি বিয়ে করছেন কবে? বিয়ে করলে সে জানতো না। কথা ধামা চাপা তো অন্তত থাকতো না। যত সব বানিয়ে বানিয়ে মিথ্যে মন গড়া গল্প শোনাচ্ছে। আমি কিন্তু সবাইকে বলে দিব আপনি বউ পাগলা। বলিস, সঙ্গে একটা ঢাকঢোল দিব, বিনা পয়সায় সার্ভিস দিস। এই লোকটার সঙ্গে পাখি কোনো কালেই কথা বলে পেরে ওঠেনি, আজও পারবে না বলেই চুপসে গেল। হঠাৎই বলে উঠল, আমি আপনার বউকে বলে দিব আপনি একটা চরিত্রহীন লম্পট। কেমন চরিত্রহীনের কি করেছি আমি? ঝাপটে ধরে কি তোকে চুমু খেয়েছি? আস্তাগফিরুল্লাহ, এমন নির্লজ্জ মার্কা কথা বলতে আপনার লজ্জা করছে না? তুই শুনতে পারলে আমার লজ্জা কিসের? তাছাড়া পুরুষ জন্মগতভাবে নির্লজ্জ হয়। নওয়াফ। নোভার ডাক শুনে নফ চট করে পাখির হাত ছেড়ে দিল। পাখি অমনি জলদি দৌড়ে পালালো। নোভা এসে শুধালো, ড্রাগন ফল একা একা খাচ্ছিস? বেশ তো বলেছিলি তোর বউয়ের আগে কাউকে ড্রাগন ফল খেতে দিবি না, এখন নিজেই ট্রাই করছিস। খাবি কিনা সেটা বল। ফরমালিন মুক্ত ফল আবার না খায় কে? নে এটা খাস। বেতের চেয়ারে বসে পড়লো নোভা, ড্রাগন ফল চিবুতে চিবুতে শুধায়, কাহিনী কি বলতো? কেমন কাহিনী? ড্রাগন ফলের রহস্য জানতে চাচ্ছি। তেমন কিছু না, যে উদ্দেশ্যে লাগিয়েছিলাম সেটার পূর্ণতা মিলেছে। আজাইরা কথা বাদ দে, সিরিয়াস কথায় আয়। তুই নাকি কোনো এক মেয়েকে নিয়ে আব্বুর সঙ্গে ঝামেলা পাকাচ্ছিস। কে বলছে তোকে? আম্মি বলছে। ঝামেলা করতে যাব কেন? যাকে পছন্দ করি তাকে বিবাহ করা কি পাপ? না। মেয়েটা গরিব দেখে আব্বু মানতে চাচ্ছে না। আব্বু একটু এমনই অহংকারী লোক, জানোসই তো। থাক, মন খারাপ করিস না। কিন্তু মেয়েটাকে? কোচিং সেন্টারে পড়ে, তোর ছাত্রীও। অতটুকু মেয়ে? ভালো লাগার বয়স নেই। ওকে যখন পছন্দ করেছি তখন ও আরও ছোট্ট ছিল। এত বছর ধরে ভালোবাসছিস? এমনি পাগল হইনি। আমি দোয়া করি তুই যেন তোর ভালোবাসার মানুষটিকে পাস। পাবো কি করে আপু? একদিকে পরিবারের বাধা বিপত্তি, অন্যদিকে অবুঝ এক বালিকা যে তার সর্বনাশা প্রণয়ে আমায় পাগল বানিয়ে ছাড়ল। রাতের নিদ্রা হারাম করে দৃষ্টি দুটিকে রাতজাগা পাখি বানিয়ে রাখছে। ওরা আমার মানসিক শান্তি বিনষ্ট করার জন্য যথেষ্ট। আমি ভালো নেই। বুকটা সমুদ্রের মতন উত্তাল অশান্ত। একটু শান্তির ঘুম ঘুমাইতে চাই। অনেক দিন ঘুমাই না আপু।